তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন আমরা প্রত্যেকেই জানি, তবে তার আগে আজ যা ঘটল দীঘার সমুদ্রে তা শুনলে অবশ্যই চমকে উঠবেন। দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। আজ বিকেলে সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি দেখতে পান পর্যটকরা। সেই জগন্নাথের মূর্তি আমরা তুলে ধরছি নিউজ 18 বাংলা এক্সক্লুসিভ। দীঘার সৈকতে ভেসে এলো জগন্নাথের মূর্তি। অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন, তার আগে দীঘার সমুদ্রে ভেসে এলো জগন্নাথের মূর্তি। আজ বিকেলেই সৈকতে কাঠের জগন্নাথ মূর্তি। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ায় মন্দির উদ্বোধনের আগেই চমক দীঘায়। বাংলার জগন্নাথ ধাম প্রতিষ্ঠার আগেই সমুদ্র পথে দেবতার মূর্তি। নবনির্মিত ঘাটে ভেসে আসা কাঠের প্রতিমা ঘিরে জোর চাঞ্চল্য, আস্থা ভক্তির জোয়ার সৈকত শহরে। দুটি ছবি দেখাচ্ছি আপনাদের। একদিকে জগন্নাথ মন্দির উদ্বোধন হবে আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন, সেই মন্দিরের এক্সক্লুসিভ ফুটেজ। আর পাশাপাশি দেখাচ্ছি যে ছবি, আজ বিকেলে সৈকতে ভেসে আসা জগন্নাথের মূর্তি। কাঠের তৈরি এই মূর্তি, সেই মূর্তি আজ বিকেলে দীঘার সৈকতে ভেসে আসে। আর এই অতিথি জগন্নাথকে কেন্দ্র করেই রহস্য ঘনীভূত হয়েছে। জোয়ারের সময় ভেসে এসছে, কোথা থেকে কি ব্যাপারে এসছে জানি। মোটামুটি আমি যে ঘাটে ডিউটি করছি ওই ঘাট থেকে আশ্চর্যজনক লাগছে কি যে এই ঘাটটা নতুন ভাবে তৈরি হচ্ছে। নতুন ঘাট যখনই হয়েছে উদ্বোধন দিন আসছে, তারপরে দিন দেখলাম হয়তো ঠাকুর তো ভেসে এসছে এবং নতুন ঘাটেই লেগেছে। এটাই তো জগন্নাথ মন্দিরের ঘাট মনে হয় তৈরি হচ্ছে। জগন্নাথ মন্দিরে নতুন ঘাট হয়েছে। ভাসছিল, হ্যাঁ ভাসছিল। দিয়ে এটাকে চলে আসছে ঠাকুর দেখতে লোক আসছে প্রচুর। জগন্নাথ মন্দিরের মেন ঘাটে যে কাজ করছেন যারা কর্মচারীরা যারা আছেন, তখন জোয়ার চলছিল। জোয়ার চলার কারণে ওই জগন্নাথ ঠাকুর ভেসে আসেন, প্রথমে দেখতে পান। তারপরে উনি ধরার পরে আমাকে আবার ডাকেন। তারপরে আমরা দুজন গিয়ে ঠাকুরটা তুলেন। জগন্নাথ ঠাকুরটাকে আমরা তোলার পরে এখানে এসে বসিয়ে রাখার পরে আমরা কাউকে তো জানাইনি। দীঘার সমুদ্রে ভেসে এসেছে জগন্নাথ। কোথা থেকে সমুদ্র সৈকতে কাঠের মূর্তি? রাতেই ঘটনাস্থলে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। স্থানীয় বাসিন্দাকে আপাতত প্রতিমা দেখভালের দায়িত্ব। মহাপ্রভুকে যেহেতু উনি সমুদ্রধারে পাওয়া গেছেন, ওনাকে আমরা দেখলাম এসে যে সমুদ্রধারে উনি আছেন। রাত্রে তো আর এইভাবে ফেলে রাখা যায় না। আমার বাড়িতে যেহেতু মন্দির আছে, নিত্য পূজা হয়, আমি নিয়ে যাচ্ছি। এখানকার বিশিষ্ট ব্যক্তিবর্গ আমার হাতে তুলে দিলেন। যদি কোনো সংস্থা, কোনো কর্তৃপক্ষ ইনার দাবিদার হয়ে আছেন বা কোথাও প্রতিষ্ঠা করার জন্য, আমি সসম্মানে ওনাকে ফেরত দেব। খুব ভালো লাগছে আমাদেরকে যে সত্যিকারই ভগবান চলে আসছেন আমাদের এখানে। সেটাই, আর কিছু বলার নেই, সবাই তো বুঝতেই পারছেন। খুব খুশি লাগছে, তার জন্য দেখতে আসছি আমরা যে এরকম জগন্নাথ চলে আসছেন, স্বয়ং ভগবান আমাদের এখানে চলে আসছেন। কয়েকদিন পর এখানে উদ্বোধন। ওই জগন্নাথ ঠাকুর এখানে আসার ইচ্ছে ছিল, ওই জন্যই ভেসে এসেছে। ওইটা ঠাকুরের ইচ্ছে, এখানে থাকবেন, ওই জন্যই তিনি ভেসে এসেছেন নিজের ইচ্ছে। তুলে আনার পরে আমরা এখানে বসিয়েছি। ওনাকে নিয়ে যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা হয়েছে যে কোথায় রাখা যাবে। তার মধ্যে কী করা যাবে না, মাসির বাড়িতে বর্তমানে ওনাকে রাখতে হবে। তারপরে তার প্রতিষ্ঠা বা যেটা সিস্টেম আছে ওইভাবে পরিচালনা করা হবে। জগন্নাথের মূর্তির উচ্চতা 2 ফুট প্রায়। মূর্তির রং সাদা কাঠের তৈরি, পুরী ঘরানার কাঠামো বলছেন বিশেষজ্ঞরা। মুখ সরানো, আপনার মুখ সরানো, মুখটা সরাও, সোজা বসো।
সমুদ্রপথে জগন্নাথ দীঘা মন্দিরের এক্সক্লুসিভ ফুটেজ, সেই ছবি আমরা দেখাচ্ছি এবং একই সঙ্গে এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের মনে আছে বেশ কয়েকদিন আগে অর্থাৎ গত রবিবার জগন্নাথ মন্দির পুরীতে, সেই জগন্নাথ মন্দিরে পতাকা নিয়ে ঈগলের উড়ে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়। পতাকা নিয়ে শ্রীমন্দিরের উপরে চক্কর কাটতে দেখা যায় ঈগলকে। পতাকা নিয়ে ঈগলের ওড়ার ছবি ভাইরাল হয়েছিল। আর আজ দীঘার সৈকতে ভেসে এলো জগন্নাথ। মূর্তিটা নিঃসন্দেহে পুরীতে তৈরি, কারণ পুরীর জগন্নাথ মূর্তি আমি বহু দেখেছি, এটা অন্য কোনো জায়গায় এই মূর্তি তৈরি হবে না। হাতে গোনা আর কয়েকদিন বাকি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। তার পূর্বে যেখানে দীঘা মন্দির সংলগ্ন মাইতি ঘাটে ভেসে এলো জগন্নাথ ঠাকুর, প্রায় 2 ফুট উচ্চতা। আমি দেখানোর চেষ্টা করব জগন্নাথ ঠাকুরের যে মূর্তি রয়েছে সেই ঘাটে এখনও কিন্তু রয়েছে। স্থানীয়রা যেটা জানাচ্ছেন যে মাসির বাড়িতে রাখা হবে এই জগন্নাথ মূর্তিকে। দেখানোর চেষ্টা করব 2টি হাত রয়েছে, একটি হাত ভগ্ন অবস্থায় আর একটি হাত সম্পূর্ণ অবস্থায় রয়েছে। তবে স্থানীয় এবং পর্যটকরা জানাচ্ছেন যে সবই ঠাকুরের ইচ্ছায়। পূর্ব মেদিনীপুর দীঘা থেকে পঙ্কজ দাশরথী, নিউজ 18 বাংলা। আসছি পরের খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তির বার্তা দিচ্ছেন, আর বিজেপি নেতাদের গলায় অস্ত্র হুঙ্কার। এ নিয়ে হাওয়া গরম হয়েছে রাজনৈতিক মহলে। মুর্শিদাবাদে অশান্তি নিয়ে তোলপাড়। এই পরিস্থিতিতে শান্তির বার্তা মুখ্যমন্ত্রীর। শনিবার এক খোলা চিঠিতে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমার আবেদন, দয়া করে ধীর ও শান্ত থাকুন। পারস্পরিক অবিশ্বাসের বাতাবরণও এড়িয়ে চলতে হবে। সংখ্যাগুরু ও সংখ্যালঘু সম্প্রদায়কে পরস্পরের সঙ্গে হাত মিলিয়ে কাজ করতে হবে। পরস্পরের ব্যাপারে সহমর্মী ও যত্নশীল হতে হবে। ওনার আন্ডারে কাজ করা পুলিশ হাইকোর্টে বলেছে যে পুলিশের কাছে ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে এই ধরনের ঘটনা ঘটবে, তারপরে পুলিশ কেন ব্যবস্থা নেয়নি, কেন এক্সট্রা ফোর্স সেখানে ডিপ্লয়মেন্ট করেনি, কেন ইন্টেলিজেন্স ইনপুট থাকা সত্ত্বেও আর র্যাব নামেনি, কেন রাজ্য সরকার কেন্দ্র সরকারের কাছ থেকে বিএসএফ নামানোর কথা বলেনি বা কেন্দ্রীয় বাহিনীর কথা বলেনি। বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। আগামী প্রজন্মকে বাঁচাতে চান, ছেলেকে ডাক্তার ইঞ্জিনিয়ার যা বানানোর বানান, কিন্তু ভালো হিন্দু বানান তার সাথে। আর বাড়িতে একটা করে ধারালো অস্ত্র রাখুন, আক্রমণ হলে নিজের আত্মরক্ষার অধিকার তো আছে আমাদের। বাঁচতে তো হবে, আপনাকে পুলিশ আসা পর্যন্ত তো বাঁচতে হবে। হিন্দু বাড়িতে টিভি কিনছে, ফ্রিজ কিনছে, আর নতুন নতুন আসবাব কিনছে, এটা হাতিয়ার নেই বলে হাতিয়ার আমাদের কি হবে? আমরা তো বলি যাওয়ার জন্য জন্মেছি, কিছু হলে পুলিশ পুলিশ পুলিশের ভয় রেখে তোমাদের বাঁচাবে, ভগবান তোমাদের বাঁচাবে। রাজ্য স্তরের নেতাদের অস্ত্র নিদান, একই সুর বিজেপির জেলার নেতাদের গলাতেও। আগামী দিন আমি সমগ্র জেলার শুধু হিন্দু নাগরিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা হাতে হাতে নিজেরা একটা করে যন্ত্র রাখবেন। যন্ত্র বলতে আপনারা যদি খারাপ ভাবেন ভাবতে পারেন, যন্ত্র বলতে নিজেদের আত্মরক্ষার জন্য মোটরসাইকেল যন্ত্র থাকে, পাখা থাকে গরমে হাওয়া খাওয়ার জন্য, এইসব যন্ত্র আছে। আমি তো একবারও বলিনি যে অস্ত্র রাখুন। 2026-এ আপনাদের আহ্বান করছি, আপনাদের সেই গণতন্ত্রের চাকুকে শান দিয়ে রাখুন। 2026-এ যখন বিধানসভা ভোট হবে সেই চাকু চালাবেন। গণতন্ত্রের চাকু হচ্ছে যেদিন ভোট হবে সেদিন এই যে গণতন্ত্রের চাকুতে শান দিয়ে যেন পদ্মফুল চিহ্নে ভোট দেয়, সেই জন্য জনগণকে আহ্বান করলাম। নিয়োগ দুর্নীতি এবং মুর্শিদাবাদে অশান্তির ঘটনার প্রতিবাদে শনিবার বিকেলে বাঁকুড়ায় মিছিল করে বিজেপি। সেই মিছিলের পরে নেতারা সুর চড়ান। এদিকে শনিবার রাতে কলকাতার ভবানীপুরে মিছিল করে বিজেপির যুব মোর্চা। সেই মঞ্চ থেকে সুর চড়ান শুভেন্দু অধিকারী।
পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে 0 পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে, তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও গ্রাম রক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত। আত্মরক্ষার অধিকার সবার আছে। দায়িত্বজ্ঞানহীন সস্তা চটকদারি মন্তব্য। ওয়াকফ বিল নিয়ে মানুষের ক্ষোভ ছিল, কর্মসূচি ছিল, তার মধ্যে সেইটাকে সুযোগ নিয়ে পরিকল্পিত একটা লার্জার কনস্পিরেসির অঙ্গ হিসেবে ঢুকে এই গন্ডগোলটা করে দিয়ে তারা চলে গেল। দুদিন আগে এক কথা বললেন, আজকে আবার অশান্তি ছড়াতে নেমেছেন যে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দেওয়া হোক কাশ্মীর সীমান্তের মতো। মশাই, আপনাদের সরকার পুলওয়ামা সামলাতে পারে না, তারা এসে আবার এখানে আগুন ছড়াতে দায়িত্বজ্ঞানহীন কথাবার্তা। নিউজ 18 বাংলা। প্রশাসনের আশ্বাসে আস্থা ফিরতেই ঘরে ফেরা। মালদার পার্লালপুর থেকেই মুর্শিদাবাদে ফিরল 85টি পরিবার। শামশেরগঞ্জের বেদবোনায় ফিরলেন আক্রান্তরা। পুলিশ সাংসদের নেতৃত্বে ঘরে ফিরলেন আক্রান্তরা। আমাদের বাড়ি ঘর সব জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়ে ভেঙে দিয়েছে, তার জন্য আমরা পালিয়ে গেছি। আমাদের তেড়ে দিয়েছে, তার জন্য আজকে এলাম। প্রশাসন, হ্যাঁ ভরসা তো আছে। এখন কোথায় থাকবো তো চিন্তা ভাবনা করছি, এখন কোথায় থাকবো, এখন বাড়ি ঘর তো না। হ্যাঁ বলছে কোথায় রাখবে, ছিনতাই করে দিচ্ছে, ভয় দেখিয়া ফিরে এলেন? হ্যাঁ, যে ফিরে এলাম। প্রশাসনের উপর ভরসা রয়েছে? হ্যাঁ, এখন ভরসা রয়েছে। ওপার থেকে 293 জন ফিরল। ওখানে রিলিফ সেন্টার এমনি আছে, আর যার বাড়ি ঠিক আছে তার নিজের বাড়িতে থাকবে। ওখানে খাওয়ার জন্য মাস কিচেন যেটা সেটা আছে অলরেডি। রিলিফ সিভিল সাইড থেকে দেওয়া হবে, আমাদের এন্ডের থেকে যেটা যার বাড়ি ড্যামেজ হচ্ছে তাকে 10,000 টাকা করে দেওয়া হবে আপাতত ইন্টারিম রিলিফ হিসাবে। এখানে সিকিউরিটি সিস্টেম পুরো ঠিক আছে, প্যারামিলিটারি ক্যাম্প আছে, পুলিশ পিকেট আছে, ফুড পেট্রোলিং আছে, মোবাইল পার্টি আছে, কোনো সমস্যা হবে না, আমরা আছি, দেখছি। 293 জন মানুষ ফিরে এলো। পার্লালপুরে যে ক্যাম্প ছিল তারা বেশিরভাগ মানুষই আতঙ্কিত হয়ে তারা গেছিল। অনেককেই ভুল বুঝিয়ে নিয়ে গেছিল, অনেকেই আতঙ্কিত হয়ে গেছিল। বিজেপি নেতারা তাদের সেই সুযোগটা নিয়ে তারা কিন্তু রাজনীতি করছিল। স্বেচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ফিরে এসছে। আমাদের ঐক্যের জয় হোক, আমাদের সম্প্রীতির জয় হোক, আমাদের মৈত্রীর জয় হোক, এটাই হোক আমাদের জয়গান। মুর্শিদাবাদে অশান্তি, এলাকা পরিদর্শনের পর প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মহিলা কমিশনের। पश्चिम बंगाल की सरकार को तत्काल दृढ़ता के साथ कार्रवाई करने का मैं आग्रह करती हूँ। इन सभी महिलाओं की, वहाँ के लोगों की, बच्चों की जो सुरक्षा है, उस सुरक्षा का ध्यान रखना और सुरक्षा के साथ साथ सम्मान देना ये सरकार की न्यायिक जिम्मेदारी भी है कि वो अपने सभी लोगों को न्याय देने के लिए वो अपना काम करे। मैं पश्चिम बंगाल के महिला आयोग को भी सूचना करती हूँ कि आप उस क्षेत्र में जाइए, उन महिलाओं का दर्द समझ कर लीजिए, उनकी पीड़ा समझ कर लीजिए, उस मुद्दों को भटकाने की कोशिश न करें। अगर उनसे होता है तो वो उन सभी महिलाओं के बच्चों के साथ जाके खड़े रहे। इस विषय की कोई राजनीति नहीं होनी चाहिए। उन महिलाओं के साथ सरकार कितनी खड़ी रही है, कितने लोग उनको मिलने के लिए गए हैं, उनके सुरक्षा के लिए और उनके सम्मान के लिए क्या कदम उठाए गए हैं। वो लोग कब तक बाहर रहेंगे डर के मारे? डर के बिना अच्छा माहौल उनको कब मिलेगा? পাল্টা জাতীয় মহিলা কমিশনকে দলদাস বলে আক্রমণ তৃণমূল নেতা কুণাল ঘোষের। মহিলা কমিশন, জাতীয় মহিলা কমিশন যারা এসছেন তারা দলদাসের ভূমিকা পালন করছেন। তারা বাংলা ছাড়া কোথাও যান না, বাংলায় রাজনীতি করতে পাঠানো হয়, কারণ বাংলায় এসে বাংলার বদনাম করলে রাজ্যসভায় টিকিট দিয়ে তাদের প্রাইজ দেওয়া হয়। রেখা শর্মার ক্ষেত্রে আমরা এসব দেখেছি।
যখন মণিপুরে হয়, যখন অন্য রাজ্যে হয়, উত্তরপ্রদেশে হয় নারী নির্যাতন, তখন যান না। এই নিয়ে কোনো রাজনীতি করে কুৎসা করে লাভ নেই। এই জাতীয় মহিলা কমিশন এরা পলিটিক্যাল অ্যাসাইনমেন্টে এসছে, এদের কাজ ওখানে যাও, মিথ্যা কথা সাজাও, সাদা কাগজে সই করাও, কুৎসা করো, তাহলে তোমাদের রেখা শর্মার মতো রাজ্যসভায় পাঠাবো, অমুক জায়গায় পাঠাবো, এই করতে এখানে এসছে ওদের।